অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরণীর বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় ফা তুলে বসলো। তারপর শালুককে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? ডিল করা শিখেছিস? সাহস কত তোর টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে? শালুক বিরস দনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সবকিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইল। ধ্রুব একটু মুচকি হেসে বলল, ঠিক বলেছিস। তোর পড়ালেখার পিছনে অযথা এত টাকা নষ্ট করার মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফের বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসায় আছে, বেশ অবস্থাপন্ন লোক ওরা। শালুক নাক কুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ওয়াট? ধ্রুব সরল মুখ করে বলল, ওয়াট করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার 2টো শুটকির আড়ত আছে? কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবিধা আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো। হোটেলে ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হা বা গো বা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবে বলে মনে হয় না। শালুকের বুক ফেটে কান্না চলে এলো। শুটকি? শালুকের 2 চোখের বিষ। বাসায় শুটকি রান্না করলে শালুক সেদিন নিচতলায় যেও খেতে চায় না, গন্ধের ভয়ে। অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সবসময় শুটকির দুর্গন্ধ বের হবে। পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে। ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখেই শালুকের জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে, আমি আছি তো বকাপুর, তোকে অন্য কোথাও যেতে দিব না। আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলেই সবকিছু করা যায় না। ধ্রুবও করতে পারল না, বরং হেরে গলায় ছিঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তো উড়িগুড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরলো। বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না। আমি ঠিকঠাক পড়বো। কিসের বিয়ে, কিসের সংসার? অনলি লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে পড়ালেখা করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকে নাম লেখানোর জন্য শালুকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত চেপে ধরে আছেন, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা ছাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে। তবুও ধ্রুব শালুকের হাত সরিয়ে দিল। তারপর বলল, আর কোনোদিন যেন এসব কথা না শুনি আমি পলকরা থেকে। ধ্রুব চলে যেতে শালুক মাথায় হিজাব খুলে ফেললো। উপরে পাটির দাঁত দিয়ে নিচেন দাঁত কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। ধ্রুবকে টাইট দেওয়ার জন্য একটা দুষ্টু বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেনে থেকে একে ফিরিছে করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর ধ্রুবের বেডরুমে গিয়ে বিছানার চাদরের চারদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধ জয় লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতে মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণেই সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না। তার সাথে কিসের লেনদেন? সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসেছে আফিফের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফের রুমে শাপলা, শালুক, আশা 3জনেই বসে আছেন। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতেই ভীষণ ভয় পাচ্ছেন। পাশে মেয়ে যদি বাড়ি পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে, এই ভয়ে। ছেলের বাড়িকে সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলে ছেলে পক্ষকে জানাবে তাদের পছন্দের কথা।
সবার অনুরোধ শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার, অর্থাৎ আর 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। খালা খালুর সাথে কথা বলে 3-4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলে কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুব বাবু কি বাড়িতে আছেন? একবার ডেকে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চাই ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পিছন পিছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখে ধ্রুব চমকে উঠল। কেমন তেমন চমকালো না হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগে লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছে, আপনাকে একটু দেখতে চাচ্ছে। ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা বেগম থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যাই হোক জন্মদাত্রী মা তোর। ধ্রুবর রাগ হলে ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই আমার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুব চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়, ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে গেল। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যেই কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে, এই জন্য নিজেই সরে সরে থাকেন। ধ্রুব চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধ্রুব এরকম চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতে সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদের চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে। কে জানে, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজা খুলল কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করে শাশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল। বেজা স্বরটাতে লুকাতে পারল না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করলে, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে এক অনুরোধ করো না, ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলের একজন। আমার কোনো পিছুটার নেই চাচি। হাসনা বেগম কোমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। দুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো? আর তারপর যখন দুজনের প্রতি আগ্রহ পুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নে? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছেন ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকে এসে চাচিকে বলল, আমি শুয়ে পড়ি চাচি, যাও তুমি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম।
সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বেশি বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন এই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে, সবাই কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো বহতা নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বুঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে না? নাকি দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেয়া মেয়ে তো আমাদের মতো হেসেলে ঠেলতে আসেনি। সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুলকালি পড়ে গেছে। আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতের পানি খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যত বাবা বলে আপন হতে চাইতো, বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলায় টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিষেই ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে। শালুকের ইচ্ছে করছেন যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করে শালুকের মনে হলো দুপুর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় দুপুকে, শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমে দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞেস করলো কি চাই। শালুকে ভীত সমস্ত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলেই বলল, লাগবে না, এখন থেকে আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে ছুড়ে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দিবে এই জবাব? সারা রাত ধরে শালুক ছটপট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানি। ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারণ। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলে একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞেস করলেন, এই কি অবস্থা তো ধ্রুব, এসব কি? ধ্রুব গাঁর চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতেছি না। সারা রাত এত পিঁপড়ে কামড়েছে কেন জানি না। শালুক দেখলো ধ্রুবের সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল ছেলে এলো। আদনান আর আশাও এসে চোখ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কিরে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক তোমাকে কেমন মনমরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগে আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো, কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে। ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাদা দিয়ে তো আর হাল শেষ হয় না। ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুমি আমাদের আকিফকে আসার পর থেকে দেখেছ শালুকের মতো করতে? দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিফ তো পড়ার টেবিল থেকে নড়ানোই চায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির, নিজেরই বোঝা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুব সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুব তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্ট হতে শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে?
ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পড়ে হবে কি হবে, আর পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচন্ড রাগ হলো এসব শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময় সব দুষ্টুমি মস্করা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হয়তো তার ছিটে ফোটো এখন আর মনে নেই, বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফা কে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুব তো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান, তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সবসময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুব কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা রুষ্ট হলো আসার কথায়। সারাক্ষণ আসা ধ্রুবর প্রশংসা করে। আদনানের তা সহ্য হলো না। শালুক জ্বরের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হন হন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসা পথ আটকালো ধ্রুব। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বেগ স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখলো। আকাশ আরো অন্ধকার হয়ে আসছে, কেমন গুড় গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে পেলেন ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচন্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকে। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবেন ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুককে রেগে গিয়ে দ্রুত হারছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথার ছাতা ধরতে জমজমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বদ্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছোট ফোঁটাও না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব? আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করেই বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করে হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলো এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সেই কিনা এখন নিজ থেকে শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সেই কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুকে বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে
চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান উড়াবো, যদি রাত হয় লাল আলো দেখাবো, লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে, শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না, মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছু নেই। মানুষকে এজন্য তো আশরাফুল মাকলুকাত বলা হয়। শালুক সৃষ্টির সেরা জীব, তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সবকিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক, ছোটবেলায় আমার হাত ধরেই তোর পড়ালেখায় হাতে খড়ি হয়েছিল, তবে কেন দিনে দিনে পড়ালেখার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি, সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ, নিজেকে নিজে জিজ্ঞেস কর কেন এমন করছিস। এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে ও শালুক জানে না ঠিক কিভাবে কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন অত অবহেলা লেখাপড়ার ব্যাপারে তার। হুট করে শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তে শালুকের মন ভালো হয়ে গেল, সবকিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন রিনিচিনি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতে শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু তো যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মনি কোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বুঝেনি, যাকে সম্পূর্ণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে পড়ল ধ্রুব, তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো, তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব, মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না, তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচন্ড রকম ভালোবাসো, তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব, তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আশা তখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ রকম, ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে, তেমনি আমি মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি এসে বলল, শালুক ভীষণ লাকি গার্ড, তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নাও আশা, আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তো তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসলো ভীষণ, তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনো সেটা দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা ধ্রুব ফিরে আসার। দুজন বীজে ভারী ফিরলো অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপটে আছে। আশাকে ভীষণ কামনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ লাগলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো, এরকম বৃষ্টি তো আগে দেখিনি। ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান।
আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন মন কু ডাকছে তার মনে। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবু আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে বুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল এই ছেলের সাথে ডেটে যাওয়া, সব হাসি মুখে সহ্য করেছে। কিন্তু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসাবে মানায় না। অপশন হাতে রেখে আদনান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। ওজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আসা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে। সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না, ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সব সময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব, তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনে পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করতো। বিশাল পুকুরে মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে বিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস আছে, মাই গড। ধ্রুব মুচকি এসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপ শাড়ি স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবের সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে সারা দিন গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোমান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদ্রন ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছে তুমি আশা? কি বলছে এসব ধ্রুবের সামনে? আমার মান সম্মান আর রাখলে না? আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি তো। আদনান দাঁত কিরমিরে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসব ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু একটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি কি তা করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে ভদ্র করে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন জানো আদনান? তোমাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠলো। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, দুবে একবারের জন্য আমার দিকে তাকায়নি।
ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে, অথচ বাড়ি আসতে তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকে আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এই জন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যে চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বাসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে। সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাত থেকে দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবরে বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল পাঠিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জ্বরে কাঁপতে কাঁপতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিন তো আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম, কিন্তু অবুঝ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরো শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তই যেন একটা ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগে ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি পেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আফত বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তখন ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করেও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে ঘোরাঘুরি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির ফিসেমশা গাঁট ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেননি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বুঝাবেন এই কথা তিনি? কারোর আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ত্রিভুজ চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলো কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক?
মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ বার। এটা হচ্ছে সতর্কতার সংকেত। মায়ের মুখ বাদ দেখলে কেউ মাকে গাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? সীতারা বেগম কেঁদে উঠলেন, কেঁদে বললেন, আমার ভাইয়ের যে ফোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না। শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুবভাই বাড়িতে আসেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। জাগ বেঁধে পাখিরে নিড়ে ফিরতে লাগলো। চারিদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আর একটু কম কষ্টে দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে ভাটতে লাগলো শালুকের বুকের ভিতরে ছিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি পেলে নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনই এক বিকেল বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সীতারা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি, আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সীতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি জ্বর উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের কথা পাকা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে গজ ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই ভারী হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সীতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরো বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, বাবার নয়নের মণি ছিল দীপালি। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এই আমার দুর্গা, মা দুর্গা। বাস্তবিক দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিনিয়ত গ্রামের বৌজিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি। হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে ছেলে, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতে নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছেন? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হবার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা ভার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হয় যে কি কষ্টে তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধ বোধ আরো বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না।
দুই টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইলেও সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝে দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপস্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির ভাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থায় কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সবকিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার ভাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর ভাবার জন্য একটি চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল, আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর ভাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী ছাড়া দন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। দুই ধর্মে মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্ছি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষু শূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠল। ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারত বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারত, এজন্যই কাঁদত না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদত না। সে জানত তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। সিচকাদুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্ট না হয় তাকে খানিকটা মারে। অসুবিধে কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতে টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হলো ধ্রুব, কিন্তু কাঁদত না। রাত হলেই আধুরো বিড়ালের মতো বাবার ঘা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়তো। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি, তাকে নিয়ে সবকিছু জাল মিটাতেন ভদ্র করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আগান ধ্রুব ভুলে যেত বাবার ঘা ঘেঁষে ঘুমালে। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না। কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের ছাদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকে মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারলো না। তার আগে নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো।
দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাহিরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যে শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আজ যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরা আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে। সেই ভয় ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেলেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে তার ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? দুই ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে গেলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা, মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না, কথা বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো। তারপর থেকে 10টা বছর কেটে গেল। ছেলে বাবা কেন ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো তা আর জানবেনও না, যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না। দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতে। তারপর থেকে দীপালির জীবন 4 দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশার শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ে চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলে এক ছুটে গিয়ে ধ্রুবভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুবভাইকে দেখেছে। চির দুঃখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায়। ধ্রুবর যখন মন খারাপ থাকে তখন ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে, জানিস কি ভীষণ ফুচকা ভালো বানায় ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর সিসকাদুনি স্বভাব বাদ দিবি তুই?
ঢং করছিস তুই। শালুকের একটুও কষ্ট হলো না এই কথাগুলো শুনে, উৎসাহী হয়ে গেল শালুকের সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল, ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর সুখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলিসিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছি দিব, যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দ বয়ে চলে শুনছে। কি মধুর সে হাসির সুর। শালুক জিজ্ঞেস করতে চাইল এক রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়। ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আমি কিন্তু সব খবরই পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগে স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতাম না। আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছ, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকেই জলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণে শালুকের মনে হলো সে কি আদনান ভাইকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকেই বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব? সে নিকটাত্মীয় কয়েকজন বাদে দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুবভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে, তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেললো শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুবভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদে থেকে আসে, ধ্রুবভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরা সাধ্য নেই ধ্রুবভাইকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসাবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুবভাই, আমার দেখার সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবের সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবের মন খারাপ হলে শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক। সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানেই করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেন বেখাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মরা মরা সাজ দেখে মন আরও খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা। একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপরে ধ্রুব নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময়েই ধ্রুব চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছু ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না?
আদনান বিরক্ত হলো। তবে আশাকে বিয়ে করতে পারবে, তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফের ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবেও হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি করবে সে? তার নিজেরও ও খারাপ লাগছে না, কিন্তু কি করার আছে তার এখন। পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করল, কয়েকজনের সাথে সেলফি তুলল। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টার লেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছুই বলল না। সে দেখতেছে আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেপক্ষের দাওয়াত করায় মেহমানেরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতে হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বলেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাড়া কোথায় গিয়ে বসে আছে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগে আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলেন ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়িতে চলেন। মোটর চালিত রিক্সায় ভারী আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর ভেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ডিমে তালে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলে ছেলের চাচা বোনের জামাই মামা ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। ওদিকে আদিব আফিফ জাবেদ দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম দিকে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওখানে টেবিল থেকে বলছে কাচ্ছি নেই। কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো যেই টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সব প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকারেটর লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রে দুলাভাইয়ের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথেই নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে তার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমেষে। ধ্রুব বোঝবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছ, এত কারো জন্য কাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজ হাতে ভেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগে নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো। 5 লক্ষ টাকা দেনমোহর। পাত্রপক্ষ খাবার পর শালুকেরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল।
কে জানে কেন ধ্রুবেরও চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠান ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখি ধ্রুব, এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সম্পূর্ণ আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জল জল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো, আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজে অবাক হলো, এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে, আমি তা ভুলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারলো না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক ছিনছিন করতো, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা, কোনটা মোহ, সে কি বুঝেনি? নাকি কখনো ভালোবাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলোচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ পাক বিতণ্ডতা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবে না, বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষা নেই। তাই আগে সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনান ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তে অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালের সপাটে চড় পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান সরকের লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গেছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চড় খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছ না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে, আদনানের কাটা গায়ে নুনু ছিটে দিতে। আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এসব, সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিয়েছে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনান জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস অপেক্ষা করে, আজ রাতে ধ্রুব চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচ বাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপে কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই বোন
5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কসের বোতল বের করে ওদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখে ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতে সারা বাড়ি জিল করতে লাগলো মরিচ বাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যে আসা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাহিরে 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনের রাস্তার 2 পাশের গাছে চুন লাগানো হয়েছে। আশার এত আনন্দ লাগছে এসব দেখে। নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবটা ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুর বাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আপা আর শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুব যোগ দিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশে চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠলো শালুক আদনানের কথায়, তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ব্রু কুচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই? আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বলে চাত করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, বাপ দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, বাপ দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে বাপ দেখাতে যাব কেন অকারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান নয়ছয়ে যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তীর তীর করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া 2 ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো, হাতে মেহেদি দেওয়া। বর্ষা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর ভাব তাতে অবাক হলো। হঠাৎ করে দুবো এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনাড়ি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছুড়ে চেষ্টা করলো সবার তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে ফোকারা ছুটে যে আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলেছিল এক পাকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে না ও আসতে পারে, একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে রেখেই আফিফা কেঁদে সে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে এক পাশে। ধ্রুব জানে বয়ে শালুক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানে সবার রুম ভরে গেছে। শাফলা, শালুক, আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানে হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেটে শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা।
শাপলা লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবের সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা, আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ, শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবের রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানি প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজা নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে। তন্দ্রা এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুললো। শালুক ভেতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে দেখে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ দুপদাপ করে হেঁটে বেড়াচ্ছে। বয়ের শালুক ধ্রুবর হাত চেপে ধরল। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়লো না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাহিরে কয়েকটা ছেলে শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজা বাহিরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতরে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো গেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাহিরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বীও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুবর বাবা চাচারা সবাই ছাদে এলো। আদনান সহ একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে। এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলে, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরেন দরজা বন্ধ করে দিয়েছে বাহিরে থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনানের এত আনন্দ হলো। সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতে ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কিভাবে? মুহূর্তেই কানাঘুষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। কয়েকজন রংসং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো, ধ্রুব আর শালুক দুজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতো চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব বাসা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দিবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না। হঠাৎ করে শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতে ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট বুবুরে বিয়ে দিতে গেলেও লোকে কইব এই মাইয়া চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্কে ছিল। দাগ থেকেই যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপর আবারও আমার শালুকের নিন্দা করব। ওরা খারাপ বলতে কেউ 2 বার চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনে হতবম্ব, সেই সাথে হতবম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম বলে উঠলেন, কাজে ডেকে আনো, এখনই ওদের বিয়ে দিব। নিচ্ছুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সেই রাতেই কাজী এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল। ফজরের আজান হচ্ছে চারিদিকে, কেউই ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব ছাদে সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে
সাদের সেই রুমে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবু আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছি। আপনার মুখের দিকে তাকিয়ে এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছিল সেদিন আমার রুমে আমার অনুমতি ছাড়া। দিব্যরাম্য কারো একটা ছবি লাগিয়েছে বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে। দেখুন, এই দেখুন শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুম অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে বলেছে। তা না হলে দাদা, আমার চাইতে খারাপ কেউ হবে না। সব কটাকে আমি জ্যান্ত ফুতে ফেলবো। ধ্রুব তীব্র রাগ দেখে সবাই ভয়ে সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা সাদের রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে। তারপরে এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দিবে। মেন কালফিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে, ভাবতে তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিল সে। এভাবে ফেসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলল না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্তে এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগ ও অভিমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে এলো। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা, অভিমান। আজ আফিফের বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ ছাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সবকিছু বিরক্ত লাগছে। আজ যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুব তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফের বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফের বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফের বিদায়ের সময়। আফিফের সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটা এত এমনি কপাল পড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বুঝাবে আদনান? আতিফা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই, যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি? সেই মেয়েটা আজ কই? আজীবন যেই ছেলেটা কষ্ট পেয়ে এসেছে সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল।
আদনান কিছু বলতে পারল না। তার বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে, তার জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে 2 থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র ভাগিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃত স্তর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই। সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল, তবুও স্বস্তি পেল আশা সামনে না থাকায়। আশা শাপলা দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো, এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকের। ধ্রুব জিজ্ঞেস করল, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক দরপড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক। মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসল, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক। আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসল, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য। ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়েকে, একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে। শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠলো শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দিবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরল। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক। আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না। নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, নিমা ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক বয়ে বয়ে বসে রইল এক পাশে বিছানা। রিমা ডাইনিং রুমে বিছানা করে দিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিফার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশের রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চিনে না। সে কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখেন ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে? যে দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে।
রাতে আসার মা রাদিয়া কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুত মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চ শিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন, একটা স্বার্থপর নিজ মনে ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্ন ছাড়া ছেলে আবারও সব হারিয়ে ফেলল। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউ জানে না। ধ্রুবর রাত কাটলো রাস্তার পাশে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করে চলতো। উপরন্তু আরও থাকতো ব্যাংকে, কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য। চাইলেই সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট একটা সংসার সাজাবে। ঘরের বাহিরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেম্যাটিক ভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবিনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোহাতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকে দুই চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের, মা বাবা, বড় চাচা বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনো দিন স্কুল যাবার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না, দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পানকে অসুস্থ হয়ে যাবে না, বড় চাচি মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না, শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না, শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না, মায়ের হাতের মায়ের খেতে হবে না, বাবা সাদের গলা ধরে আদুরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভিতর কেমন ঝুলে পড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবের সাথে তো চলে এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে। ফেলে এসেছে নিজের সবকিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভীতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা এনে ফোন দিয়ে যেতে ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলায় কিছু হলেই তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক, আমাকে ভরসা কর। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। শালুকের মনটা উদাস হয়ে গেল। দুপুরের নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আফিফার বৌভাত হবে। সবাই নিশ্চয়ই গিয়েছে, খুব আনন্দ করছে নিশ্চয়ই সবাই মিলে। নিজের হদিষ্টকে নিজেই জিজ্ঞেস করলো, কি দোষ ছিল আমার আনন্দময় জীবনে? কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন আজ শীতের তিক্ততা?
রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হাঁ বলতে ধ্রুব বলে, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শালুক, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে। সাবধানে থাকবি শালুক, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। শালুককে উত্তর দিতে না দিয়ে কল কেটে দিল ধ্রুব। শালুক একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞেস করলো, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কি হয়েছে তোমাদের শালুক? এভাবে ভেঙে পড়েছ কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুব দেখলাম আমাকে টেক্সট দিয়ে বলল, শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 1-2 রাত থাকবে। এরপর এত জানতে চাইলাম, কিছুই বলল না। কি হয়েছে? শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে, পর মুহূর্ত মত পাল্টালো। যেখানে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুক বলে দেওয়া ধ্রুবর অপমান। তাই আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু, আপনি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিন। রিমা হেসে বলল, এখন তা হাজবেন্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আঁতকে উঠল। সে ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে? মরেই যাবে তাহলে। এটাও কি সম্ভব কখনো? রিমা হেসে ফেলল শালুকের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না। তোমাদের টোনাটুনির ব্যাপার সেটা, নিজেদের সংসার হলে তখন সব ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতেই শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, ফুফু সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকা। সংসার মানে সকালে সবাই মিলে ছায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোট চাচির হাতে ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পকোড়া ভাজা। সংসার মানে দুপুরে মেজে যেতে বসলে মুরগির রান না ফেলে কেঁদে কেটে সব একাকার করে ফেলা, বড় চাচার হুমকি দামকি শুরু হয়ে যাওয়া, মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা, পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারের সবাই মিলে থাকা। দুজন মিলে কি সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। কিছুতেই পছন্দসই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। দুপুর ব্যাংকে মোটামুটি 50,000-এর উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে দুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথেই ছোট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাহিরের দিকে দেখেই বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাহিরের দেওয়ালে শ্যাওলা ধরা, নিচের নীল রং উঠে জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সাথে একটা কামিনী গাছ। অন্য পাশে 2টো নারিকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাহির থেকে যেমন দেখাচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতরের রং ঠিক আছে, যদিও দেয়াল খুব মসৃণ ভাবে ঘষেনি রং করার সময়। অফ হোয়াইট কালার রং দেওয়া দেওয়ালে। একতলায় 2টো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচড মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটি আছে, নিচের তলায় আছে শুধু এই দ্বিতীয় তলায় এই ফ্ল্যাট খালি, গত মাসের ভাড়াটিয়ে চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলায় ভাড়া 12,000, 2 তলার ভাড়া হচ্ছে 15,000 টাকায়। এর জন্য উপরের তলা ওরা নিচের তলায় আসেনি। দুপুর প্রচন্ড হলো বাসা। শালুককে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতেই জিজ্ঞেস করলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি, একটু ছোট রুম, 2 বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টো ওয়াশরুম, 2টা বারান্দা, গ্যাস পানি বিদ্যুৎ সব আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন তো অনেক খুঁজলাম কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে আরও ভাড়া বেশি দিতে হবে। আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সেই অবাক গলায় জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমার অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, বাসা কি আমার জন্য নিচ্ছে? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের করতেই হবি। তোকে জিজ্ঞেস করবো না আমি? তোর পছন্দ না হলে আমি আরো 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করেছিস না?
আমি রিমার মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে। ধ্রুব কল কেটে দিল। শালুক কিছুই বুঝতে পারলো না, মাথা মুন্ডু। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কি আছে তাই ভেবে পাচ্ছে না শালুক। ধ্রুব ছবি পাঠাতে শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে, এসব ব্যাপারে সে কিভাবে বুঝবে। ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে তার এখন ধ্রুবর সাথে। ধ্রুব অডিও কল দিল আবার, তারপর জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে। শালুক বলল হ্যাঁ হয়েছে পছন্দ। ধ্রুব মুচকি এসে বলল মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরো বড় বাসায় রাখবো ইনশাল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স ভাড়ি করে দিব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক, তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দিব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুব ভাই এভাবে কথা বলছে কেন? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে, দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞেস করলো আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতেই এখানে থাকতে। ভেজা গলায় বলল আমি এখানে থাকবো না দুবুর ভাই, তুমি এখানে থাকলে আমি এখানে থাকলে তুমি ওই বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে, আমার তা সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার 2 হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এসবে অভ্যাস আছে, তোর তো নেই, তুই কেন জেগেছিলে? শালুক উত্তর দিল যে কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছো, তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমিও। ধ্রুব ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল আমি আসছি তোকে নিয়ে আসতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক, এরপর থেকে আর তোকে একটা রাতও আমি একা থাকতে দিব না। ধ্রুব এলো মাগরিবের সময়, মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাকে কল দিল শালুককে নিয়ে নিচে যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল আমি আসি রিমা, অনেক উপকার করেছি, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল তোর বউয়ের জন্য তো কিছুই করতে পারলাম না, ভালো থাকিস দুজনে। একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে। 3টা জামা, 1 জোড়া জুতা, তেল সাবান শ্যাম্পু নিল। নিজের জন্য 2টো লুঙ্গি আর 2টো টি-শার্ট, একটা তোয়ালে একটা গামছা নিল 1 প্যাকেট। কয়েল, দেশলাই 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারাদিন সে গোসল করেনি, সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এভাবে রং বদলাবে তা কি কখনো জানতো শালুক? আদনান বউভাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধল না। একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে, যেন এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর থেকে আদনানের বুকের ভেতর অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরো কিছুদিন আগে হয়ে গেলে? তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধেবেলায়। আফিফা আদনানের সামনে গিয়ে চলে গেল। একটা বার আদনানের দিকে ফিরেও তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে জড় পদার্থ একটা, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মাড়ায় না। আদনানের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। দাদির কাছে গিয়ে আদনান বসল। সিতারা বেগম নাতির মুখের দিকে তাকিয়ে বললেন কি কাজ করলি ভাই, সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তোর বোন, ওকে বদনাম করে কি সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারলো না। দাদির পা চেপে ধরে বলল আমি যা চেয়েছি তা হয়নি দাদি,
আমার বুকের ভিতর জ্বলে পড়ে যাচ্ছে। কষ্ট আমারও কম হচ্ছে না দাদি। সিতারা বেগম বললেন, কি চাইছিলি তুই? আদনান মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি, এই দুনিয়ায় কেউ জানে না তা। আমি নিজেই হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে, পোড়া কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানে বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই, কিভাবে ঘুমাবে এখানে? শালুকের বালিশ 3টা লাগে, 2টা মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমল গলায় বলল, আজকের রাতটা একটু কষ্ট কর শালুক, আগামীকাল সব পেয়ে যাবে। আগামীকালই নিয়ে গিয়ে খাট তোষক বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ব্যবসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামের নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটা এভাবে কোনো দিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে তা কি ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। হারামায়ের সে বিলাসিতায় যেই মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর বুকের ভেতর জ্বলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুককে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তা সম্ভব না। শালুক চটপট করছে গরমে। ধ্রুব উঠে বসলো। তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজ দিয়ে 3টা বের করে শালুকে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাতও ধ্রুবর কাটলো নির্ঘুমভাবে। শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে, আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে, শালুককে বই খাতা সব কিনে দিতে হবে, শালুকের পড়াশোনা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরেও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে, আর জীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলে কলুর বদলের মতো পরিশ্রম করবে ধ্রুব, তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো জমজমিয়ে, শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়ল। এক হাতে তবুও শালুককে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল ধ্রুব ফজরের নামাজের কিছুক্ষণ আগে। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটলো ধ্রুবর। আজান হতেই ধ্রুব চোখ খুলে গেল আপনাতে। ঘণ্টাখানিক ঘুমিয়েছে সে। বাহিরে এখন অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালুক ধ্রুবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে। এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে শালুক। একটা হাত ধ্রুবর গলায় পেঁচিয়ে ধরে আছে। শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলল। ঘুমন্ত শালুকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এরকমই হয়? ভালোবাসার মানুষের সবকিছুই বুঝি মানুষের ভালো লাগে? উত্তর পায় না ধ্রুব। আলগোছে শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়না ঘুমের ঘুরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না দিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুবা, যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয়ে গায়ে ওড়না না পেলে। অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী, ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে। 15-20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠলো শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলে ধ্রুব? তোর তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালুক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসল। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করেই মনে হলো তারা এখন ঢাকায় আছে, এটা তাদের নতুন বাসা। ভাবতে শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা শুরু হলো। আর বুঝে দেখা হবে না কারোর সাথে? শালুকের উজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুককে পাশে নিয়ে। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এটুকুই চাইব,
আজীবন যেন দুজন একসাথে থাকতে পারে। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে? শালুককে বিয়ে করে? আহারে, সে মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও, আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে, সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাহিরের কামিনে গেছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনে আনার জন্য। যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই ফিফহোল দিয়ে তাকিয়ে দেখবি আগে কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলেও মরে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য, একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকেদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউ জানে না, সাবধানে থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলে, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি নিজের প্রাণটা এভাবে কোনো অচেনা জায়গায় এভাবে রেখে যাওয়া কতটা যন্ত্রণায়। তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, ছাতার মাথায় কি বলছো তুমি এসব? তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো, যা আমি আসছি নাস্তা নিয়ে। কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেওয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে শুয়ে শুয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আব্বু আম্মু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, দুইটা রিক্সা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকালে এরা পড়তে যাচ্ছে? সে শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত উপরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করে, তা না এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গপ্প করত, শাপলার সাথে মারামারি করত, দৌড়ে বেঁধে কেউ পড়তে বসাতে পারত না। এখানে শালুক ভীষণ একা। কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জলে পুড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুক বলেন ডাকবে না। মতির মা আর মতির বাপের বিয়ের সেই পুরনো গল্প বারবার বলে কান জ্বালাফালা করে দিবে না। আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না। বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে। জহির ভাইয়ের জন্য কান্না করেছে কি? কবুল বলতে কত সময় নিয়েছে। শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন, কবুল বল বোন। বোন আমার, চুপ করে থাকিস না বোন। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে। চাচারা দুজনে চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়লে। না, এসব আর ভাববে না শালুক। এসব ভাবলে শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে। ছোট ছোট থোকা থোকায় সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো। আগে টিউশনি ছিল 4টি, ছেড়ে দিয়ে বাড়িটি চলে দিয়েছিল। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনেই নতুন
টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বললে এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করাচ্ছে। ধ্রুব ওদের থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারবে না। তার বিবেকে বাজছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রের এখনই টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকে যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশের দেয়ালে ফিলারে নজর ভুলাতে ভুলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো, আগের টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার টাকা। এখনো অনেক টাকা লাগবে, মিনিমাম 20-25 হাজার টাকা উপার্জন করতে হবে মাসে, নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পারবে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিল। শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। কোনো দিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা, চাচা, দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকা দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারো থেকে। ধ্রুব তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির ঘিলা কলিজা বুনা মুগ ডাল আর ভাজি পরোটা পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকেই দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতে শালুক দরজা খুলে দিবে, এই সুখী ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারত কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারা দিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলে শালুকের চাঁদমুখ দেখতে পাবে। এইটুকু পাওয়ার জন্য সব করতে পারে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতেই ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারল না। 2 চোখ জোড়ো বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরলো। তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যে বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই। যেই বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভেতর কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শালুক। সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে আর দেখেনি। অবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সবকিছু। বাজার বলতে শালুক ভাবলো এলাকার তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টি বালিশ, একটা কোল বালিশ, বিছানা, চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগ সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর সব কিছু কিনলো। এক পাকে শালুকের জন্য বই, খাতা, কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনলো, নতুন একটা সিম কার্ড কিনলো, চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ আর মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরলো তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোষক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহিরে থেকেই দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে যাবার আগে আবারও শালুককে বলে গেল, কোনো মতেই যেন বাসার দরজা না খুলে শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না। তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল, প্লেট, বাটি সব কিচেনে ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছেড়ে নিচে বিছিয়ে সেখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব রাখলো। ধ্রুব টিউশনে গিয়ে কনফার্ম হয়ে এলো। ক্লাস 7-এর 2টো ছেলেকে পড়াতে হবে। বেতন 8,000 টাকা দিবে। সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5টা। নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করলো ধ্রুব
অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা, আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা, আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। দুইটা টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা, তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি, তবুও ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজে সিম কার্ড লাগিয়ে নিল, তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। চাল, ডাল, আলু, মুরগির মাংস মিক্সড করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এজন্য সব কাজ শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নাই, তুচ্ছ নাই। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেল। টোনাটুনির সংসার শুরু হলে এভাবেই চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।